শুরু হয়ে গেল ভূত এফএম। আমি রাসেল আছি সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। শুরুতেই যেটা করব, চলে যাব আফনান ভাইয়ের কাছে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। বেশি কথা নয়, চলে যাই আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। থাকবেন। এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা 2 ভাগে বিভক্ত। ঘটনাটি মূলত ওনার আপন ছোট ভাইয়ের সাথে ঘটেছিল। সঙ্গত কারণে ওনার ছোট ভাইয়ের নামটি প্রকাশ করতে চাননি, যদিও বা উনি আমাদেরকে নামটি বলেছেন, অনুরোধ করেছেন ওনার ভাইয়ের নামটি যেন আমরা না বলি। চলুন ঘটনায় চলে যাই। 2টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা, অর্থাৎ প্রথম অংশের ঘটনাটা, এটা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসের কোন এক সন্ধ্যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডিসেম্বর মাসে শীত পড়ে যায়। তো ওই দিন বিকেল বেলা ওনার মা ওনার ছোট ভাইকে বলেন যে, হামিদপুরে তো আজকে হাট, বাড়িতে কাঁচা বাজার শেষ, তুই গিয়ে বাজার করে নিয়ে আস। তো হামিদপুর হচ্ছে ওনাদের পাশের গ্রাম, দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। হামিদপুরে যেতে হলে পথে একটা মাঠ পড়ে, যে মাঠের মাঝখানে বিশাল একটা তাল গাছ রয়েছে। ওই তাল গাছটাকে নিয়ে অবশ্য অনেক ভয়ঙ্কর ঘটনা শোনা যায় মানুষের মুখে, অনেকেই ভয় পেয়েছে। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরি। তো ভাই তো রেডি হয়ে গেছে, সে যাবে, বাইসাইকেল আছে, সাইকেল নিয়ে চলে যাবে। ওই সময় আবার এই ওবায়দুল ভাইয়ের ছোট ছেলে, বাচ্চা ছেলে আর কি, সেই ছেলেটা এসে বলছে, চাচ্চু হাট থেকে আসার সময় আমার জন্য পাউরুটি নিয়ে আসবা। তখন ওনার ছোট ভাই বলছে যে ঠিক আছে, নিয়ে আসবো। এরপর তো সাইকেল নিয়ে চলে গেছে, বাজার ঘাট করে চলে আসছে। চলে আসার পর মানে হুড়মুড় করে সে দ্রুত নিজের ঘরে ঢুকে যায়। তো হঠাৎ করে এরকম তাড়াহুড়া করে নিজের ঘরে ঢুকে যাওয়া কিন্তু এই ওবায়দুল ভাইয়ের মা দেখতে পেয়েছে। ছেলের এভাবে হুট করে ঘরে ঢুকে যাওয়া মানে খুব তাড়াহুড়া করে, মনে হচ্ছে সে খুব পরিশ্রান্ত, সে ঢুকে গেছে। তখন তো রাত হয়ে গেছে আর কি, বাজারে গেছে, আসছে, গিয়ে দেখে যে সে তার ঘরে খাটের উপর বসে আছে এবং দরদর করে ঘামছে। ডিসেম্বর মাসে শীত, গ্রামে তো আরো বেশি শীত অনুভূত হয়, কিন্তু সে দরদর করে ঘামছে এবং খুব হাঁপাচ্ছে। তখন তো ওবায়দুল ভাইয়ের মা বলছে যে, বাবারে ঘামছিস কেন, তো কি হয়েছে? তখন এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাই একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করে। তো উনি বলছেন যে উনি যখন হাটে গিয়েছেন, অল্প কিছু বাজার তো কাঁচা বাজার উনি করে রওনা দিয়েছেন। মাগরিবের আজান তখন দিচ্ছে। কিছুটা পথ চলে আসার পর মনে পড়ে গেল, আরে আমার তো ভাতিজা পাউরুটি কেনার কথা বলেছিল। তো উনি আবার সাইকেল ঘুরিয়ে বাজারে গিয়েছেন। ততক্ষণে একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। তো পাউরুটি কিনে যখন আবার বাড়ির পথে আসছেন, তখন এই যে তাল গাছের কথা যেটা বললাম প্রিয় লিসেনার্স, ওই তাল গাছের কাছে যখন এসেছে, তখন উনি দেখেন বড় একটা আগুনের গোলা শূন্যে ভেসে ভেসে ওনার দিকে আসছে। তো এই দৃশ্য দেখে উনি তো খুব ভয় পেয়ে যান, সাইকেল নিয়ে আর আগাতে পারছেন না, রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছেন। উনি দেখেন যে আগুনের গোলাটা সামনে এসে একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাতে পরিণত হলো। চোখের সামনে এরকম জিনিস দেখে উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। তবে সাহস কিছুটা হলেও আল্লাহর রহমতে ধরে রেখেছিলেন। ওই মহিলাটির চেহারা, আকার, আকৃতি একদম সাধারণ মানুষের মতোই, তাকে দেখে মোটেও আক্রমণাত্মক মনে হচ্ছে না। এই কারণে এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাই কি করেছেন, ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিয়েছেন। খুব সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন যে, আপনি কে, আমার কাছে কি চান, আমি আপনার জন্য কি করতে পারি? তখন ওই বৃদ্ধা মহিলাটা আরেকটু কাছে এগিয়ে এসে বলছে যে, বাবা ভয় পেও না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে, আমি তোমার কোনো ক্ষতি করব না। পাউরুটি আমার খুব পছন্দের, তুমি যেহেতু নিয়ে আসছিলা, আমার খুব খেতে ইচ্ছা করছে, এই জন্যই তোমার সামনে চলে আসলাম। এই পাউরুটির প্যাকেটটা আমাকে দিয়ে যাও। তখন ওবায়দুল ভাইয়ের ছোট ভাই বলছেন যে, যদিও বা এটা আমি আমার ভাতিজার জন্য কিনে নিয়ে আসছিলাম, আপনি চেয়েছেন, আপনি এটা নিয়ে যান, আপনি খান। এটা বলে ওই বৃদ্ধা মহিলার কাছে পাউরুটিটা হস্তান্তর করেন। এরপর উনি সাইকেল নিয়ে রওনা দিয়েছেন। তো সাইকেলে যখন উঠেছেন, ওঠার পর মনে হলো একটু পেছন দিকে তাকাই যে ব্যাপারটা কি। তো পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর বলতে
এরকম দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে, এই অর্থে ভয়ঙ্কর। সেটা হচ্ছে উনি যখন পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন সাইকেলে বসা অবস্থায়, উনি দেখেন বিশাল আকৃতির একটা সাদা বক। এই বকটা ঠোঁট দিয়ে ওই পাউরুটির উপরে যে একটা পলিথিনের প্যাকেট থাকে, এই প্যাকেটটা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেললো। এরপর এক টুকরো করে খাওয়া শুরু করেছে। অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলে, কয়েক সেকেন্ডের মধ্যেই। এরপর ওই বকটা দুই ডানাটা দুই দিকে প্রসারিত করে ডানা ঝাপটে আবার ওই তাল গাছের উপরে গিয়ে বসে পড়ে। তো এটাই উনি দেখেছেন। এটা বলেন যে ওনার সাথে এই অভিজ্ঞতাটা হয়েছে। এরপর ওনার মা কি করেছেন, পানি গরম করে ওনাকে গোসল করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে দ্রুত হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করাবেন। তো পাশে মসজিদ ছিল, মসজিদের হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর মোটামুটি ভালো মতোই রুকিয়া করে দিয়েছেন। তো এবার আসি দ্বিতীয় ঘটনায়, প্রায় 1 মাস পর, অর্থাৎ আগের ঘটনাটা 2017 সালের ডিসেম্বরে, তো এবার 2018 সালের জানুয়ারি মাসে। তখন তো প্রচন্ড শীত আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ঠান্ডা যেই মাসে পড়ে সেটা বলতে গেলে জানুয়ারি মাসই। তো ওই সময় এই ওবায়দুল ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলে সে বেড়াতে এসেছে। তো ওনাদের তো যে ঘরগুলো, বেশ কয়েকটা ঘর আছে উঠোনের সাথে লাগোয়া, এই একটা ঘরে কিন্তু ফুপু থাকে, ফুপুর ঘর আর কি। তো ফুপুর ছেলে চট্টগ্রামে থাকতো চাকরির সুবাদে, সে বেড়াতে এসেছে। তো বেড়াতে আসার পর নাকি সেই ফুফাতো ভাই এই ওবায়দুল ভাই ছোট ভাইকে বলছে যে ভাই তুমি আমার ঘরে থাকো, আজকে আমার পাশের রুমে থাকো, তুমি থাকলাম একটু সাহস পাবো। তো ওই ঘরটা আবার আলাদা, মানে ফুফাতো ভাই যেই ঘরে থাকতো তার জন্য আবার আলাদা ঘর ছিল, কারণ সে একা একা থাকবে, পাশাপাশি দুটো রুম রয়েছে। এই জন্য ওবায়দুল ভাই ছোট ভাইকে বলেছে যে পাশের রুমে থাকতে, যাতে করে উনি সাহস পান। তো উনি সেখানে গিয়েছেন ভোরবেলা, মানে তখন আজান হয়েছে মাত্র, তখনও চতুর্দিকে অন্ধকার, খুব ঠান্ডা কুয়াশা পড়েছে। ওই সময় ওবায়দুল ভাই ছোট ভাই সবগুলো ঘরে নক করছে যে তোমরা তাড়াতাড়ি ওঠো, এসে আসো, দেখো কি অবস্থা। তো সবাই তো উঠেছে। তো ওবায়দুল ভাই ছোট ভাই যেই ঘরে ঘুমিয়েছিলেন, তো দেখা গেল এই ঘরের মেঝেতে ফুল দিয়ে একটা সুন্দর বিছানা তৈরি করা হয়েছে। এই যে ওনার ফুপুর যে ঘরটা, এই ঘরের পেছনে কিন্তু ফুলের একটা সুন্দর বাগান রয়েছে। ওই সময় অনেক ধরনের ফুল ছিল, এখন অবশ্য বেশ কিছু গাছ নাকি কমে গেছে, কিন্তু বাগানটা এখনো আছে, ফুলের বাগান। তখন এই ওবায়দুল ভাইয়ের মা ওবায়দুল ভাইয়ের ছোট ভাইকে বলছে যে সারা রাত না ঘুমায় ওই বাগান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে এই বিছানা বানাইছিস ফুলের নাকি? তখন ওবায়দুল ভাইয়ের ছোট ভাই বলেন যে না, উনি এই কাজটা করেন নাই, উনি ঘুমিয়েছেন। হঠাৎ করে রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়, তখন উনি দেখেন যে উনি খাটের উপর না, উনি মেঝেতে আছেন আর একটা ফুলের বিছানার উপর উনি আছেন। হঠাৎ করে দেখেন সাদা আকৃতির কোন একটা জিনিস জানালা দিয়ে বের হয়ে চলে গেল। শীতকাল ছিল তো জানালাটা বন্ধ ছিল, তবুও বন্ধ জানালা দিয়েই জিনিসটা বের হয়ে চলে গেল। এরপর এই ব্যাপারটা তো সকলে জানলেন। পরদিন আবার হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেছিলেন যে এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাইয়ের উপরে একটা মহিলা জিনের প্রভাব রয়েছে। ভালো কোনো হুজুর কবিরাজকে দেখাতে বলেছিলেন, তবে ভালো কোনো হুজুর কবিরাজকে দেখানোর আর আসলে ওরকম প্রয়োজন হয়নি। অনেকগুলো বছর তো কেটেই গেছে, 2018 সাল থেকে নিয়ে এই যে এখন 2025 সাল, 7টা বছর কেটে গেছে। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই। তবে ওবায়দুল ভাইয়ের ছোট ভাই নাকি এখনো মানে তার আশেপাশে কারো উপস্থিতি টের পান, এতটুকুই। এছাড়া আর কোনো ধরনের কোনো সমস্যা উনি টের পান না। হতে পারে ওই যে তাল গাছে যে বৃদ্ধা মহিলাটা বসবাস করতেন, যে বৃদ্ধা জিন, উনি পাউরুটি দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, সানন্দেই উনি পাউরুটিটা ভয় না পেয়ে তার হাতে দিয়েছিলেন। এই কারণেই হয়তো মাঝে মাঝে তার কাছে আসে, তবে কোনো ক্ষয়ক্ষতি করে না। তবে ওই রাত্রে কেন এসেছিল, কেনই বা আসলে ফুল দিয়ে বিছানা তৈরি করেছিল, হয়তো বা সে চেয়েছিল এটা যে ফুল দিয়ে একটা বিছানা তৈরি করে দেওয়ার জন্য, হতে পারে এরকম কিছু। তবে এটা নিয়ে আসলে ওনারা খুব বেশি হুজুর কবিরাজের কাছে জানো নাই, যেহেতু কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতিও হচ্ছে না, এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। এটাই ছিল।
আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও এখন একটা অডিও ক্লিপ শুনব। আশা করি এই অডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জয় রাজশাহী থেকে বলছিলাম। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো দল। তো ভাই আমাদের সাথে মানে আমার আর আমার এক বড় ভাইয়ের সাথে রিসেন্ট একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রোজার এক সপ্তাহ আগে। তো ভাইয়া ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে রোজার এক সপ্তাহ আগে। তো ভাইয়া কয়েকটা জিনিস আগে ডিসক্রিপশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট চ্যানেল কিংবা ডিশ চ্যানেল বলি, সেটা ব্যবসা আছে আমাদের। তো ব্যবসার জন্য আমরা প্রতিনিয়তই রাজশাহীতে কিংবা চাঁপাইনবাবগঞ্জ আপ ডাউন করি। তো ভাইয়া আমার বাসাটা রাজশাহী জেলার কোন একটা গ্রামে। তো ভাইয়া ঘটনাটা সেদিন ঘটে ঠিক রাত 10টা নাগাদ। আগে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে মাহে রমজানের জন্য আমাদের কিছু জিনিসপাতি আমরা বেশি কিনি, যাতে আমাদের রমজানের ভিতরে আর আপ ডাউন করা না লাগে। মানে আমাদের যে নতুন সংযোগ কিংবা পুরাতন সংযোগের খুঁটিনাটি জিনিসগুলো ঠিকঠাক করার জন্য আসলে যে জিনিসগুলো যেমন তার, নোট, তারপর হচ্ছে টিজি, এম, স্পিলেটর, এই জিনিসগুলো খুব প্রয়োজন হয়। বেসিক্যালি আমরা এই জিনিসগুলা কেনার জন্য প্রত্যেক মাসে প্রায় 4 থেকে 5 বার আপ ডাউন করি। তো রোজার মাসে আমরা একটু কম যাব ভেবে আমরা জিনিসপত্রগুলো একটু বেশি কিনবো ভেবে চাঁপাইনবাবগঞ্জ যাই। তো ভাইয়া আমাদের বাসা থেকে রাজশাহীর দূরত্ব একটু বেশি, আর চাঁপাইটা আমাদের হাতের নাগালে। আমাদের বাসা থেকে চাঁপাইয়ের দূরত্ব 30 কিলোমিটারের মতো, কিন্তু রাস্তা প্রচন্ড রকমের ভাঙা আর রাস্তা খুব একটা ভালো না, সেজন্য আমাদের যাইতে একটু বেশি সময় লাগে। আমরা ইচ্ছা করলেই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতে পারি না। তো ভাই আমরা সেদিন রীতিমতো আমি আর আমার বড় ভাই, তার নাম রায়হান, আমরা দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ যাই আমাদের এই যে ব্যবসার জিনিসপত্রগুলো কেনার জন্য। তো ভাই আমরা এখান থেকে 4টার সময় রওনা দেই। তো জিনিসপত্রগুলো কিনে 9:30 নাগাদ আমরা দুই ভাই খাওয়া দাওয়া করি চাঁপাইনবাবগঞ্জে। খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো ভাই আমার বড় ভাই রায়হান ভাই বাইক ড্রাইভ করছিল আর আমি পিছনে জিনিসপত্র নিয়ে বসেছিলাম। তো আগে পরে দেখা ভালো, সেটা হচ্ছে ওয়েদার সেদিন খুব একটা ভালো ছিল না, আকাশ মেঘলা ছিল আর স্বাভাবিকভাবেই একটু বাতাস হচ্ছিল আর কি। তো ভাই আমরা চাপাই থেকে রাত 10টার সময় বেরোই। তো বের হওয়ার পরে মাঝ রাস্তায় এসে প্রচন্ড ঝড়ের মুখে পড়ে যাই আমরা দুজন। তো আমরা ভেবে কুল করতে পারছিলাম যে আসলে ঝড়টা থামবে কিনা, না কি অবস্থা। এর ভেতরে ভাইয়া দোকানপাট রাত্রে স্বভাবতই বন্ধ হয়ে যায়, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সব দোকানপাট গুলো বন্ধ হয়ে যাচ্ছিল। এর ভেতরে শুরু হয় তুমুল বৃষ্টি। আমরা ভাই একটা কথা বলে রাখি, আমরা ঝড় একটু থামার সাথে সাথে আমরা আবার রওনা দিই। কিন্তু আমরা যে জায়গায় আসলে বৃষ্টির মুখে পড়ি সেই জায়গাটা ভাইয়া পুরো মাঠ, মানে এই 30 কিলোমিটারের ভিতরে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার হাইওয়ে রাস্তা, পুরো মাঠের মধ্যে। রাস্তার পাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু দেখা যাচ্ছে আমের বাগান কিংবা আদার্স বাগানগুলো আছে। তো ভাইয়া আমরা আসলে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের জিনিসপত্র রক্ষা কিংবা আমাদের কাছে টাকা পয়সা আরো আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলা আমরা কিনেছিলাম সেগুলো বাঁচার জন্য, নিজেও সেফ হওয়ার জন্য আমরা আসলে একটা সেফটি জায়গা খুঁজছিলাম যেখানে আমরা বৃষ্টিতে ভিজবো না। তো ভাইয়া আমরা দেখা যাচ্ছে মেন রাস্তাতেই এগোচ্ছিলাম আর কি, আর এর ভিতরে বৃষ্টিটা অনেক জোরে চলে আসে। তো আমরা কিছু দূর গিয়ে দেখতে পাই যে একটা নিভু নিভু আলো জ্বলছে। তো আমরা সেখানে গিয়ে দাঁড়াই। তো দেখি একটা মুরব্বী চাচা তার চায়ের দোকান অলরেডি ক্লোজ করে ফেলেছে। তো চাচাকে আমিও বললাম, আমার বড় ভাই বললো, গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললাম, চাচা এখানে কি দাঁড়ানোর কোনো জায়গা আছে? আশেপাশে আমরা তো মহা বিপদে পড়ে গেছি। তো চাচা খুব ব্যস্ত ছিল, তাই আঙুল দিয়ে দেখাই দেয় যে এর ভিতরে একটা বাগান আছে, এই রাস্তার পাশে এই যে 10 থেকে 15 ঢোক দিলেই বাগানের ভিতরে ছাউনি আছে, ওখানে জায়গা আছে। তো আমরা ভাইয়ার কোনো বিষয় না ভেবে আমরা মোটরসাইকেল বাইক আমাদের সেখানে রেখে হ্যান্ডেল লক করে আমরা রীতিমতো আমাদের সব জিনিসপাতিগুলো নিয়ে আমরা সেই ছাউনি নিচে চলে যাই। তো ভাইয়া বাগানে যখন ঢুকি তখন বুঝতে পারি যে এটা ছোট ছোট গাছ, মানে আমরা ওই দিক দিয়ে ম্যাক্সিমাম সময় যেটা যাওয়া আসা করি সেটা আমরা জানি যে আসলে বাগানটা মালটার বাগান। তো ভাই আমরা ছাউনির নিচে গিয়ে দেখি একটা মুরব্বী লোক বসা, বাগান যোগান দেয় যিনি। তো আমরা গিয়েই আমি আমার বড় ভাই দুজনেই একসাথে সালাম দেই। সালাম দিয়ে ফর্মালিটি মেনটেন করার জন্য ভাই আমরা বলি যে হচ্ছে চাচা আমরা তো আসলে আমাদের বাসা অমুক জায়গায়, আমরা আসলে যাচ্ছিলাম, তো এই যে আমাদের কাছে জিনিসপত্র গুলো ভিজে যাবে বলে আশেপাশে কোনো জায়গা নেই। তাই চাচাকে বললাম, এই জন্য চাচা বললো যে এখানে আর কি দাঁড়ানোর জায়গা আছে, ভালো জায়গা, ছাউনি আছে। তো চাচা আসলাম। ভাইয়া আমরা যখন আসলাম চাচাকে সালাম দিলাম, কিন্তু চাচা সালামের জবাব দিল না, মাথা নাড়ালো। তো আমরা নর্মালি আমাদের জিনিসপত্র গুলো
ওই ছাউনির নিচে মানে বাঁশের ধাউট করা, যেটা গ্রামের ভাষায় আমরা ধাউট বলে, বসার জায়গা। ধাউটের উপরে রাখি, ধাউটের উপরে রেখে আমি ভাইয়া দুইজনই ধাউটের উপরে বসে পড়ি। বসতেই একটা জিনিস লক্ষ্য করে ভাই, আমি ভাইয়া ওখানে যে গেছি, আসলে সেই মুরব্বী চাচাটা আসলে খুব বিরক্তি মনে হচ্ছে আমাদের উপরে, কারণ তার চাউনি, কথা না বলা, এসব দেখে আমরা বুঝতে পারছিলাম, তার অ্যাটিটিউডে বুঝছি আমরা যে আসলে তিনি আমাদেরকে দেখে খুব একটা খুশি হননি। আসলে মনে হচ্ছে যে তিনি একটা কোনো কাজে ব্যস্ত ছিলেন কিংবা কোনো একটা কাজ করবেন এরকম প্ল্যান করছিলেন। আমরা আসলে যাওয়ার জন্য তার সাথে ভিজতে গেল। তো ভাইয়া এরকম বৃষ্টি র্যান্ডম চলতেই থাকে। তো এর মধ্যে ভাইয়া হুট করে আমার বড় ভাই চিন্তা করে যে বাসায় কল দিয়ে জানানো উচিত ব্যাপারটা, যে আমরা এরকম বৃষ্টির কবলে পড়ে গেছি, কখন থামবে তার তো কোনো ঠিক নাই, আর আমাদের কাছে অনেক জিনিসপাতি বাসায় টেনশনে পড়বে। তো ভাইয়া হুট করে পকেট থেকে সেলফোন বের করে দেখে যে আসলে তার ফোনে কোনো চার্জ নাই। তো আমাকে বলে যে তোর ফোনটা বের কর। তোর ফোনটা বের করে আসলে দেখ যে কি অবস্থা, ভাবের কাছে একটা কল দে। তো ভাইয়া আমি আমার ফোন বের করে কল দেব, তো দেখি যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তো ভাইয়া তো বলে ভাইয়া আসলে ফোনে তো নেটওয়ার্ক নাই। তো ভাইয়া বলে যে ওয়েদার খারাপ, এরকম হয়তো বা হতেই পারে, সেই জন্য আসলে বাসায় আর কল দেওয়া হয় না, আমরা চুপচাপ বসে থাকি। তো ভাইয়া কিছুক্ষণ পরে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে চাচা আসলে বৃষ্টির মধ্যে আসলে চলে যায়। মানে আমরা ওখানে ছিলাম দুইজন, আর তিনি চলে যায়। তো আমরা ভাবলাম যে বাগানটা আসলে তো ছোট না, আসলে হয়তো বা অন্য কোনো জায়গায় যাচ্ছে। আর বাগানে এত পরিমাণ মানে বাগানের ছোট ছোট মালটার গাছগুলো দুলছিল, মানে মনে হচ্ছে যে আসলে গাছগুলো ভেঙে পড়বে কিংবা ছাউনিটা মনে হয় উড়ে যাবে, এত প্রচন্ড পরিমাণে বাতাস। আসলে আমরা মনে করছিলাম যে বাগানের ভিতরে আছি, সেই জন্য হয়তো বা বাতাসটা আরো প্রকট, কিংবা ছোট ছোট গাছ, আর মানে এত শব্দ, এত একটা শব্দ, মানে অস্বস্তিকর একটা অবস্থা। আমরা দুইজনে খুব টেনশন করছিলাম যে আসলে রাত তো হয়ে গেছে, তখন আনুমানিক ভাই রাত 11:30 বাজে, মানে 10:45। তো আমি আর ভাইয়া দুইজনই স্বাভাবিকভাবে কথা বলতে থাকি। তো ভাইয়া বৃষ্টিটা আরো জোরে আসে আর প্রচন্ড রকমের ঝড় শুরু হয়ে যায়। তো আসলে কি করবো ভেবে পাচ্ছিলাম না। চাচা আমাদেরকে রেখে এভাবে দেখা যাচ্ছে চলে গেলেন, তার আসার কোনো নাম গন্ধ নাই আর কি। ভাইয়া আমার আর বড় ভাই দুজনে আসলে আমরা একসাথে স্মোক করার অভ্যাস ছিল আমাদের। তো ভাইয়া আমাকে বলে যে পকেটে তো সিগারেট আছে, সিগারেটটা জ্বালাই ফেল। তো ভাইয়া আরেকটা কথা বলে রাখি, সিগারেটের প্যাকেটটা আমার কাছেই ছিল, কিন্তু ম্যাচ ছিল হচ্ছে ভাইয়ার পকেটে, আর ভাইয়া যেহেতু বাইক ড্রাইভ করছিল, পকেটে থেকে ম্যাচটি ভিজে যায়। তো আমরা অনেক ট্রাই করার পর সিগারেট জ্বালাতে পারি না। তো এরকম ভাবে একটু বৃষ্টিটা একটু কমই আর কি। তো ভাইয়া বলে যে আসলে আমরা তো বাইকটা ওখানে ওভাবে রেখে আসছি, আসলে বৃষ্টির মধ্যে অন্ধকারে কি যে হলো, আর বিদ্যুৎও চমকাচ্ছিল প্রচুর পরিমাণে। তো ভাইয়া আমাকে বলে যে বাইকটা কি তুই দেখে আসবি না আমি দেখে আসবো? তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি যাই, আমি গিয়ে দেখে আসি বাইকটা কি অবস্থা। তো ভাইয়া বসারও জায়গাটা ধাউট থেকে নামবো, ওই সময় আর কি হুট করে প্রচন্ড রকমের একটা আওয়াজ হয়, মানে বাজের আওয়াজ, আর প্রচন্ড রকমের বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায় আর কি। তো আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমি ধাউট থেকে নামবো, সোজা ফরওয়ার্ড আমি তাকাইছিলাম, তো মনে হলো যে আর কি 10 থেকে 15 হাত দূরে সামথিং ওখানে কিছু একটা আছে, কিংবা এরকম আমার আমি সরাসরি দেখতে পাইনি, বাট মনে হচ্ছে যে ওখানে কেউ কিছু একটা করছে। ভাইয়াকে বললাম যে ভাইয়া চাচাটা কি ওখানে আছে কিংবা হ্যান ত্যান। চাচা বলে কোথায়? তো আমি ভাইয়াকে আসলে আঙুল দিয়ে ওই জায়গাটা ইশারা করি যে মনে হয় ওখানে। তো ভাইয়া বলে যে অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। তো আসলে আমি আর ভাইয়া দুজনে ওয়েট করি আর কি, পরে যতক্ষণ মানে পরে বিদ্যুৎ চমকানোর সময় পর্যন্ত আর কি ওয়েট করি ভাইয়া। তো ভাইয়া বিদ্যুৎ চমকানো কিছুক্ষণ পরে বিদ্যুৎ চমকায় আসলো। তো বিদ্যুৎ চমকানোর আলো ভাইয়া, আমি আর আমার বড় ভাই যেটা দেখি, আসলে ভাই সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, স্বপ্নে কল্পনাও করিনি, এবং আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আসলে এরকমটা ঘটতে পারে। তো ভাইয়া একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার ভাই যখন ওই জিনিসটার দিকে তাকাইছিলাম, আর যখন বিদ্যুৎটা চমকালো ভাইয়া, বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলাম যে চাচা, মুরব্বী চাচা আমাদের সাথে বসা ছিল, সেই মুরব্বী চাচা আর আরেকজন, দুইজন মিলে একটা তাজা শিয়ালকে তারা মানে ধরে তার কাঁচা মাংসগুলো আর কি আঙুল দিয়ে তাদের হাতের নখগুলো খুব ধারালো মনে হচ্ছে, মাংসগুলো আর কি তুলে তুলে খাচ্ছে। তো ভাই যখন আমরা তাদের দিকে তাকাই,
তারাও কিন্তু আমাদের দিকে লক্ষ্য করে আর কি। জানি না সেটা মানুষ ছিল কি প্রাণী ছিল কি অন্য কি ছিল, আমি ভাইয়া দুজনেই জানি না যে আসলে সেটা কি মানে কি ছিল। তো ভাইয়া একসাথে তাদের সাথে আমাদের চোখাচোখি হয়, তারা আমাদেরকে দেখে মানে বিটকুটে রকমের দুজনে একটা হাসি দেয়। তো ভাইয়া একবার আলোতে যেটা আমরা দেখতে পাই আর কি, যে তাদের চেহারাটা মানে অন্যরকম। আর কাঁচা মাংস খাচ্ছে তারা, তাদের ঠোঁটে মুখে রক্ত মাংস এরকম লেগে আছে, তারা মানে ভয়ানক রকমের একটা হাসি দেয়। ভাই জিনিসটা দেখার পরে আমি আর ভাইয়া সেখানে আর মানে থাকবো কি থাকা যাবে এরকম কোনো চিন্তা করি না, সব জিনিসপত্র নিয়ে আমরা আসলে দৌড় দিই সেখান থেকে। তো ভাইয়া এসে আমরা যে পাশ দিয়ে ঢুকেছি সে পাশে কোনো মানে যখন আমরা ঢুকি তখন কিন্তু ভাইয়া বাগানের ওই জায়গাটা দিয়ে একটা মানে ঢোকার জন্য বেড়ার একটা মানে দরজা ছিল, কিন্তু তখন আমরা দেখি যে সেখানে কোনো দরজা নাই। আমরা আসলে কি করব চিন্তা করতে পারছিলাম না, আর পিছনে ব্যাগ যাবো কিনা সেই জিনিসটা জন্য আমাদের দুজনের মনে আসলে এত ভয়, এত পরিমাণ ভয় কাজ করছিল। আমরা আসলে কিছু না ভেবে আমাদের ব্যাগটা মানে বাগানের বেড়ার ওপারে তুলে দেয়। আমরা তারপরে এই বেড়াটা টপকে ওপাশে পার হই। ওপাশে পার হওয়ার পরে আমরা আসলে যখন বাগানে ঢুকি তখন মেন রাস্তার পাশে কিন্তু আমরা ওভাবে করে পাশে বাইকটা রেখে ঢুকি, কিন্তু আসলে আমরা যখন বেড়াটা টপকে বেরোই তখন আসলে ভাইয়া আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ফোন মানে আমার তখন হুঁশও ছিল না যে আমার পকেটে সেলফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালাই, আর বৃষ্টিতে প্রায় চপচপে অবস্থা ভিজে, সব জিনিসপত্র সহ আমরা একদম টোটালি ভিজে গেছিলাম। তারপরে আমাদের ভিজা টিজা এইসব কোনো মাথায় ছিল না, আমরা শুধু একটা জিনিস আমাদের মাথায় ছিল, সেটা হচ্ছে আমরা কিভাবে বাঁচবো কিংবা এই জিনিসটা থেকে আমরা কিভাবে পালাবো, এরকম একটা চিন্তা ভাবনা ভাই আমাদের মাথায় কাজ করে। তো ভাই কিছুক্ষণ পরে যখন আবার বিদ্যুৎ চমকায় তখন আসলে দেখি যে আমরা আসলে বাগানের পাশে কিন্তু একটা ফাঁকা মাঠে, যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রাস্তা অনেক দূরে আমাদের থেকে, আসলে অনেক দূরে। আমরা দুজনে কোনো কথাবার্তা না বলে আমাদের পায়ের স্যান্ডেল ঠিক ছিল না, স্যান্ডেল আমরা সেখানে ফেলে দুজন ঝেড়ে একটা দৌড় দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা মেন রাস্তায় এসে পৌঁছাই। বাইক খুঁজে পেতে একটু যাই হোক আমাদের কষ্ট হয়েছে, তারপরে আমরা বাইকটা নিয়ে ভাইয়ার সাথে সাথে বাইকে উঠে বাইক স্টার্ট করে আমরা কামবে আর কি বাইক নিয়ে। তো ভাইয়া যখন বাইক ড্রাইভ করে আসলে রাস্তা ভাঙা কি বৃষ্টি কোথায় কি এইসব দেখার কোনো সময় ছিল না। ভাইয়া আসলে অনেক জোরে বাইক ড্রাইভ করে আসলে আমরা সেই জায়গাটা আসলে ত্যাগ করি। কিছুক্ষণের ভিতরে আমরা একটা মোড়ে পৌঁছাই। তো ভাইয়া সেখানে বলে যে এখানে একটু দাঁড়ায়, একটু দম নেই। আমরা দুজনে প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছিলাম। আমাদের তো কি বলবো, দুজনে বৃষ্টিতে ভিজেছিলাম, তারপরেও বৃষ্টিতে ভিজার পরেও ঘেমে তারপরে আমাদের শরীরের পশম দাঁড়ায়, মানে আমাদের দুজনের একটা অবস্থা আর কি। তো আমরা সে মোড়ে দাঁড়ানোর পরে দুইটা নাইট গার্ড আমাদের দিকে লাইট মারে। আর আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করি, সেটা হলো যে দোকানপাট গুলো একদম টোটালি সবই বন্ধ। তো আমি ভাইয়াকে বলি, ভাইয়া কি অবস্থা, এই দোকানপাট বন্ধ, মানে কি করবো এখন, কোনো হুঁশ পাচ্ছিলাম না। তো নাইট গার্ড আমাদের দিকে লাইট মারে দিয়ে বলে যে কি ব্যাপার, আপনাদের বাসে কথা, আপনারা কোথেকে আসলেন এই রাতে। তো আমরা বললাম যে এই অবস্থা, আমরা তো আসলে চাপাই থেকে বের হয়েছি, অনেক ঝড় বৃষ্টির মুখে আমরা পড়ি, একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তো বৃষ্টি এখন কমেছে বিধায় আমরা এই তো এভাবে করে ভিজতে চলে আসলাম, আমাদেরকে মাথা পৌঁছাতে হবে, আমাদের অনেক আর্জেন্ট দরকার। তো আমরা সেই বিষয়টা শেয়ার করি না। তবে আমি পকেট থেকে বের করি, তো আমার পকেটের সেলফোনে বৃষ্টিতে ভিজে আর কি, যাই হোক কোনো একটা প্রবলেমের জন্য শর্ট সার্কিট হয়ে হয়তো আমার ফোন আর অন হচ্ছিল না। তো আমরা নাইট গার্ডের কাছ থেকে আর কি ম্যাচ নিয়ে আমরা শিকার চালাই, আর নাইট গার্ডকে জিজ্ঞাসা করি যে আসলে ভাই কি অবস্থা এখন, মানে কয়টা বাজে আর কি। তারা যে জিনিসটা বলে আসলে আমরা শুনে দুজনে আসলে থমকে যাই, কারণ তারা বলে যে এখন রাত 2:20। আমি আর ভাইয়া দুজনই মানে কি বলবো জায়গাতেই শখ যে আসলে কেমনে কি। আমরা যখন বাগানে পৌঁছাই তখন 11টা বাজে। আমরা সেখানে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পরে এই যে ঘটনাগুলো ঘটলো, এটা আনুমানিক খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট, কিন্তু আসলে 2 ঘন্টা, 11টা 12টা একটা 2:20, আসলে 3 ঘন্টা সময় আমরা যে কিভাবে পার করলাম আমরা তার হদিশ পাই না। ভাইয়া দুজনই চলে আসে বাসায়, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দিই। তো ভাইয়া আমরা যখন ঘুম থেকে উঠি দুজনেরই শরীর প্রচন্ড রকমের ব্যথা ছিল, আর আমাদের গায়ে জ্বর ছিল। তো আমরা 2-1 দিন ওষুধ খাওয়ার পরেও আর কি আমাদের শরীরে কোনো উন্নতি হয় না। তো আমরা হুজুরের কাছে যাই আর কি, একটা মসজিদের ইমাম, তার কাছে গিয়ে বিষয়টা শেয়ার করি। তিনি হাফেজও। তো তিনি বলেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। তো আর কি আমরা সেই ঘটনাটার পুরো বর্ণনা দিয়ে আসলে এরকম ঘটনা হ্যান ত্যান এরকম হয়েছে। তো বলছে আপনাদের ভাগ্যটা খুব ভালো
যে আপনাদের কাছে ম্যাচ ছিল কিন্তু সেটা ভিজে গেছিল, আপনারা যাই হোক ম্যাচটা আপনাদের জলেনি কিংবা যাই হোক, কিন্তু আপনারা সেখানে যে মানে সেখান থেকে যে তাড়াতাড়ি সেই জায়গাটা ত্যাগ করেছে, আপনারা যে আর পিছনে গুলো তাকাননি, এটা আপনাদের অনেক 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 আর কি বেটার লাগ। না হলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর কিছু হতে পারতো আপনাদের সাথে। আর আপনারা যদি সেখানে সেই জিনিসটা দেখার পর যদি সেই জায়গা থেকে না আসতেন, আপনারা মনে হয় আর বেঁচে ফিরে আসতে পারতেন না। আসলে তারা কোনো মানুষ ছিল না, তারা দুজনে আর কি হিংস্র টাইপের কিংবা খারাপ জিন ছিল, যেটা হুজুর আমাদেরকে বলে। তো হুজুরের কাছ থেকে পানি পড়া খাই, পানি পড়া খেয়ে আমরা দু ভাই এখন সুস্থ ভাইয়া। যদি ঘটনাটা ভালো লাগে তো লিসনারদের সাথে শেয়ার করবেন। ভূতে প্রেম দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম পিয়াস। ওনার বাড়ি ফেনী জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ড ধুম সাহাদ্দা গ্রামে। ঘটনাটি এই 2025 সালেই ঘটেছে, রমজান মাসের পরে। আর এটি ঘটেছিল ওনার নিজ কাকির সাথেই। কাকা একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী। আর উনি মূলত যেহেতু বিদেশেই বেশিটা সময় থাকেন, কাকার বিদেশ থাকার সময়টা বাবার বাড়িতে থাকেন। কাকা কাকির 5 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, বিয়ে হয়েছে 7-8 বছরের বেশি সময়। তো কাকা যখন দেশে আসেন তখন কাকি তার বাবার বাড়ি থেকে চলে আসেন। তার বাবার বাড়ি সরস্বতী ইউনিয়নে। ওই এলাকায় যারা আছেন তারা সরস্বতী ইউনিয়ন চিনে থাকবেন। তো প্রতিবার যখন কাকা আসেন, যেহেতু অনেকদিন পর পর আসেন, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া, অনেক আত্মীয় স্বজনরা আবার দেখতে আসে, কাকা কাকির মধ্যে বন্ডিংটা খুবই ভালো। কিন্তু এবার যখন কাকা এসেছেন, হঠাৎ করে কাকির আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন কাকা লক্ষ্য করেন। কাকা লক্ষ্য করেন যে যেই কাকি সবসময় তার সাথে ছায়ার মতো থাকতেন, কাকি কাকাকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যেতেন, ওনার হার্টবিট বেড়ে যেত, চমকে উঠতেন ওনাকে দেখার সাথে সাথে। আর উনি হেঁটে আসেন ওনার দিকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হেঁটে আসছে, এমন একটা অবস্থা। কাকি এই বিষয়টা কাকার সাথে শেয়ার করেছেন। কাকাও যখন এই বিষয়টা বুঝতে পারছেন যে কাকি হঠাৎ করে ভয় পেয়ে যায়, তাকে দেখলে আতঙ্কিত হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, এটা কাকিও ধরতে পারে না, কাকাও ধরতে পারে না। আর একটা বিষয়, কাকা কাকি যখন রাতের বেলা একসাথে ঘুমান, তখন ঘুমের ঘোরে কাকি কাকাকে অনেক গালিগালাজ করতে থাকেন। এই তুই দেশে আসছিস কেন, আবার কবে যাবি, তাড়াতাড়ি চলে যা, ভাগ এখান থেকে, বিছনা থেকে সর, এই টাইপের কথাবার্তা উনি ঘুমের মধ্যে বলতে থাকেন। তো কাকা এই বিষয়টা আসলে কারোর সাথে শেয়ার করছিলেন না, বিষয়টা একান্ত দুজনের মধ্যে ঘটছে, এই জন্য বিষয়টা কারোর সাথে শেয়ার করতে চান নাই। অনেকদিন পর বাড়িতে আসছেন, এসব বিষয় নিয়ে শেয়ার করলে বিষয়টা কেমন হয়, এই জন্য উনি শেয়ার করতে চান নাই। তো এভাবে বেশ কয়েকদিন চলে যাচ্ছে। এক রাত্রে হয় কি যে কাকি কাকার জন্য খাবার টাবার রেডি করেছেন। এখন দেখা গেল যে জগে পানি নাই, কল থেকে ঠান্ডা পানি নিয়ে আসবেন। কল চাপার পর ন্যাচারাল একটা ঠান্ডা পানি কিন্তু পাওয়া যায়, বিশেষ করে চাপকল থেকে। এই ধরনের পানির একটা আলাদা স্বাদ রয়েছে। তো কাকা আবার এই ধরনের পানি খেতে পছন্দ করতেন, চাপকলের পানি যেটা মাত্র তোলা হয়েছে। তো কাকি কি করেছেন, ওই পানিটা আনার জন্য ওই চাপকলের কাছে গিয়েছেন। রাত তখন কিন্তু বেশি না, মানে রাতের খাবারের সময় হয়তো বা 10টা এরকম বাজে আর কি। তো উনি যখন চাপকলে চাপ দিয়েছেন, উনি দেখেন যে পানি নাই, মানে চাপকলে পানি নাই। এই ধরনের সমস্যা কিন্তু হয় চাপকলে, বিভিন্ন ধরনের জিনিস ওই চাপকলের ভিতরে থাকে, ওয়াশার থাকে, এই টাইপের কিছু জিনিস থাকে। এগুলোতে সমস্যা হইলে এই চাপকলের পানি চলে যায়। তখন যেটা করতে হয়, উপর থেকে পানি ঢালতে হয়, আর চাপকলের যেদিক দিয়ে পানি পড়ে এক হাত দিয়ে ওই জায়গাটা বন্ধ রাখতে হয়, যাতে করে ওদিক দিয়ে বাতাস না ঢোকে। তো উপর থেকে পানি দেওয়ার পর ওই এক হাত চেপে ধরে রাখতে হয়, কারণ হচ্ছে বাতাস তো ঢোকেই, আর একটা সমস্যা হচ্ছে যে পানি ওই দিক দিয়ে আবার বের হয়ে যায়, এই জন্য এক পাশে ধরে রাখতে হয়। আবার আর এক হাত দিয়ে যখন চাপ দেওয়া শুরু হয় আর কি, বা চাপ দিতে হয়, তখন পানিটা ওঠে। এটা যারা এই বিষয়টা দেখেছেন বা অভ্যস্ত আছেন তারা বুঝতে পারবেন চাপকলের এই বিড়ম্বনাগুলো। তো কাকি চিন্তা করলেন যে এখন পানি তো নাই, কি করব, পাশে তো একটা পুকুর ছিল। উনি চিন্তা করলেন যে এই জগটা তো হাতেই আছে, জগ দিয়ে একটু পুকুর থেকে পানি নিয়ে আসি,
এই পানিটা আবার কলের ভিতরে দিয়ে আমি পানি তুলে তারপরে ভিতরে নিয়ে যাই। কাকা অপেক্ষায় আছেন, খাবার খাবেন, কাকি পানি নিয়ে আসবে। তো পুকুরটা একদম পাশেই ছিল। কাকি জগটা হাতে নিয়ে পুকুরের কাছে গিয়েছেন। তো পুকুর ঘাটে যখন গিয়েছেন পানি তুলবেন, এমন সময় এক ধরনের অদ্ভুত আওয়াজ উনি শুনতে পান। আওয়াজটা এমন ছিল, কেউ যদি নাক ডাকে, ঘুমের ঘোরে অনেকে নাক ডাকে না, এই নাক ডাকলে, বিশেষ করে উচ্চ স্বরে নাক ডাকলে যেরকম সাউন্ড হয় ওরকম সাউন্ড। উনি চিন্তা করলেন যে এইরকম সাউন্ড কোত্থেকে আসে। তো উনি খেয়াল করলেন পুকুরেরই একটা পাশে কিছু একটা পানির নিচে আছে, নড়াচড়া করছে, এরকম শব্দ করছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এইটা কি, এরকম আওয়াজ তো কখনো শুনি নাই, পানি থেকে বুড়বুড়ি উঠলেও তো এরকম শব্দ হয় না, জিনিসটা কি? কাকি খেয়াল করলেন এই শব্দটা আস্তে আস্তে বেড়েই চলছে। হঠাৎ করে তখন কাকা ঘর থেকে কাকিকে ডাক দেয় যে, কই গো, পানি আনতে এতক্ষণ লাগে নাকি, আসো। তো এইটা যখন কাকা বলেছে ঘর থেকে, কাকি তো শুনেছেন। আর তখন নাকি ওই যে যেই জায়গাটা থেকে আওয়াজ আসছিল, ওই জায়গাটা পানির নিচে কিছুটা নড়াচড়া হচ্ছিল, ওই জায়গা থেকে মানুষের মতো একটা অবয়ব নাকি ওঠে, পুকুরের ঢাল বেয়ে কিছুটা উঠেছে। এই জিনিসটা কালো কুচকুচে, উচ্চতা খুব বেশি না, লিকলিকে শরীর, পুকুরের অন্য পাশে দৌড় দিয়েছে। তার দৌড়ের স্টাইল দেখে মনেই হয় না এই জিনিসটা মানুষ, অথচ তার হাত পা আছে, মাথা আছে। কাকি এতটুকু বুঝতে পেরেছিলেন। কাকি তখন দ্রুত তার জগে পানি ভরে নিয়ে কলের কাছে আসেন। কলের কাছে এসে উনি যখন কলের হ্যান্ডেলটা ধরেছেন, তখন মনে হলো কলের হ্যান্ডেলটা স্বাভাবিক। স্বাভাবিক বলতে পানি যখন থাকে না, এই হ্যান্ডেলটা কিন্তু খুব ইজিলি নড়াচড়া করে। উনি যখন ধরেছেন তখন মনে একটু শক্ত শক্ত, যখন চাপ দিয়েছেন সহজেই পানি উঠে গেছে। অথচ একটু আগেও এখানে পানি ছিল না। উনি তো অবাক হয়ে যান। ওনার জগে থাকা ওই পুকুরের পানি ফেলে দিয়ে উনি তারপরে কলের পানি নিয়ে ঘরে আসেন। এই যে ঘটনা ঘটলো, এটা কিন্তু কাকি কাকাকে শুরুর দিকে বলেন নাই, পরবর্তীতে বলেছিলেন। তবে কাকা চিন্তা করলেন যে এমনিতেই বিদেশ থেকে আসার পর একটার পর একটা সমস্যা লেগেই আছে, আবার এই জিনিস কাকে বলবো, এটা আবার কে কি মনে করবে, আর এক সমস্যা। এই জন্য কাকা বলেন যে তুমি এটা কাউকে বইলো না। কাকেও বিষয়টা চেপে যান। তো ওই রাত্রে ওনারা যখন ঘুমিয়েছেন, অন্যান্য রাতের মতো ঘটনা কিন্তু ওই রাত্রে ঘটেনি। অন্যান্য রাত্রে কাকি ঘুমের ঘোরে কাকাকে আজে বাজে কথা বলেন। এবার কি হয়েছে, ঘুমের ঘোরে গালিগালাজ না করে কাকি এমন ভাবে কাকাকে আঘাত করছে যেটা স্বাভাবিকভাবে কেউ করে না। এমন ভাবে আঘাত করছে যে মানুষকে মেরে ফেলার জন্য যেরকম আঘাত করা হয় ওই রকম ভাবে। কাকা তো খুব বিরক্ত হন কাকির উপরে। উনি কি করেছেন, বালিশটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেছেন। তো ড্রয়িং রুমে কিন্তু দরজা নাই, তবে ওইখানে একটা পর্দা টানানো আছে। তো কাকা কি করেছেন, ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে শুয়ে পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন। তো ড্রয়িং রুমে আবসা আলো ছিল। উনি মন টন খারাপ, ঘুম আসছে না। হঠাৎ করে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখতে পান এই যে পর্দা যেটা টানানো ছিল, পর্দার পাশ থেকে একটা মাথা বের হয়ে আছে। মানে আমরা যদি পর্দার পাশে দাঁড়িয়ে মাথাটা কাত করে কাউকে দেখি, অপর পাশ থেকে আরেকজন কিভাবে দেখবে মাথাটা, ওই রকম ভাবে মনে হচ্ছে যে কেউ একজন মাথা বের করে কাকাকে দেখছে আর মৃদু হাসছে। আবছা আলোতে হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই হাসিটা বা ফেস কাটিং যেটা, এটা কিন্তু কাকির মতো। তো কাকা চিন্তা করলেন যে ঘুমের ঘরে এরকম আচরণ করে এখন আবার ফাজলামি করতে আসছে এখানে। ও কাকা আর তাকান না বা জিজ্ঞেসও করেন না। কাকা মেজাজ খারাপ করে চোখ বন্ধ করে আছেন। তো 2 মিনিট পর কাকা চোখ খোলেন। চোখ খুলে দেখেন একই রকম, ওই মাথাটা একটু কাত করে মৃদু হেসে চলেছে। আর কাজ যে করেছে চুলটাও একপাশে ঝুঁকে পড়েছে, এটাও কিন্তু কাকা দেখছেন। একটা পর্যায়ে কাকা খুব বিরক্ত হন। ওনার স্ত্রীকে অর্থাৎ কাকিকে কিছু বলবেন, রাগ করে বকাঝকা করবেন, এই চিন্তা করে উনি সোফা থেকে নেমে ওই পর্দার দিকে যেতে থাকেন। যখন উনি যেতে শুরু করেছেন তখন উনি দেখেন মাথাটা আবার আস্তে করে পর্দার আড়ালে চলে গেল। আড়ালে যাওয়ার কিন্তু 1 সেকেন্ড পরেই কাকা পর্দার ওপাশে যখন গিয়েছেন দেখেন যেখানে কেউ নাই। আরে কোথায় গেল? উনি দ্রুত কাকির রুমে গিয়েছেন, দেখেন যে কাকি বেঘরে ঘুমাচ্ছে।
উনি তো কাকিকে ডাকাডাকি শুরু করেছেন। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কাকিকে উঠাতে ব্যর্থ হন। উনি বুঝতে পারছেন না যে আসলে উনি কি দেখলেন। এরপর উনি কাকির পাশেই ঘুমিয়েছেন। সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠেছেন তখন তো এই বিষয়গুলো উনি শেয়ার করেছেন অনেকের সাথে, মানে পরিবার অনেকের সাথে, যে এই ব্যাপার। এরপর কাকিকে নিয়ে কাকা শ্বশুর বাড়ি অর্থাৎ কাকির মা বাবার বাড়িতে যান। তো ওখানে সারাদিন ছিলেন। বিকালের দিকে যখন চলে আসবেন তখন কাকি নাকি অস্বাভাবিকভাবে হেসে হেসে ওনার মাকে বলছে, আমাকে নিয়ে যাও ওইখানে, আমাকে নিয়ে যাও। ওইখানে নিয়ে যাও মানে আসলে কোনখানে? কাকির মা ভাবছিলেন যে মজা করছে মনে হয়, তো এরপর কাকা কাকি চলে আসছেন। ওই দিন রাত্রে আবারও কাকির ঘুমের মধ্যে তার আচরণের পরিবর্তন হয়। এবার কাকাকে মারেও নাই, বকেও নাই, এমন ভাবে নাকি হাসছিল যে দাঁতে দাঁতে মুখ চেপে রেখে কেউ যদি হিহি করে হাসে কেমনটা হয় ওই রকম। এই জিনিসটা দেখে কাকা কিন্তু মারাত্মক ভয় পান। উনি সাথে সাথে উঠে ওনার মা বাবাকে ডাকাডাকি করেছেন। তারা উঠেছে, তারাও কিন্তু একই দৃশ্য দেখছে যে কাকি ঘুমিয়ে এরকম ভাবে হিহি করে হাসছে। তো দাদা বিভিন্ন সূরা পড়ে ফু দিচ্ছেন। প্রায় 30 মিনিট উনি বিভিন্ন সূরা পড়ে দোয়া দুরূদ পড়ে ফু দিচ্ছেন। 30 মিনিট পরে গিয়ে হাসি বন্ধ হয় এবং উনি ঘুমের মধ্যেই তো আছেন, মানে ওনার কিন্তু ঘুম চলছে, উনি কিন্তু আর জাগেন নাই। পরের দিন সকালবেলা প্রায় 11টার দিকে উনি ঘুম থেকে উঠেছেন। এরপর দাদা কাকাকে জিজ্ঞেস করছেন যে আসলে ব্যাপারগুলো কি হচ্ছে, একদম শুরুর থেকে বল। তো উনি শুরুর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেন আর কি। তখন দাদা বলেন যেগুলো তো আরো আগে বলা উচিত ছিল, আমরাও তো খেয়াল করতেছি যে মেয়েটার মধ্যে কিছু পরিবর্তনগুলো তো স্বাভাবিক না। এরপর এই কাকির মা বাবাকে খবর দেওয়া হয় ফোনে, ওনারাও দ্রুত চলে আসেন, বেশি দূর তো না, কাছাকাছি আর কি। সবাই মিলে আলোচনা করেন, সিদ্ধান্ত নেওয়া হয় যে একজন ভালো হুজুরকে দেখাবেন। ঘণ্টাখানেকের মধ্যে একজন হুজুরকে দেখানো হয় আর কি। হুজুর সব কথা শুনে কাকিকে তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান এবং বলেন যে জিন হাজির করে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। আর উনি এটাও বলেন যে আগামী দিন এই বিষয়টা জানাবেন। তো ওই দিন রাতেও কিন্তু এই যে তেল পড়া, পানি পড়া এই জিনিসগুলো ব্যবহার করেও কাকির আচার আচরণে কিন্তু পরিবর্তন হয় নাই। রাতের বেলা দাঁতে দাঁত চেপে রেখে কাকি হাসছে। কাকি যখন দাঁতে দাঁত চেপে রেখে হাসছে ঘুমের ঘরে, তখন কিন্তু ওই বাড়ির বেশ কয়েকজন পুরুষ সদস্য, মহিলা সদস্য মিলেও এই দুই পাটির দাঁত আলাদা করতে পারেনি, এত চেপে উনি হাসছিলেন আর কি ওই দাঁতের পাটি দুটো। তো যাই হোক, পরের দিন হুজুরের কাছ থেকে ভিন্ন ধর্মী একটি ঘটনা ওনারা শুনতে পান। হুজুর বলেন 2024 সালে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন কাকি ওনার বাবার বাড়িতে ছিলেন। বন্যার প্রথম দিকে যখন আস্তে আস্তে পানি বাড়ছিল, কাকিদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় জমি ছিল। কাকি দুপুরবেলা মাছ ধরার জন্য জমির মাঝখানে গিয়েছেন। তখন ওনার সাথে ওনার পাশের বাড়ির আরো 3-4 জন লোক থাকলেও কাকি একা ওনাদের থেকে দূরে চলে গিয়েছেন। জমির পাশে একটা বাগান ছিল আর ওইটার পাশে একটা ছোট গর্তের মতো ছিল, ওইখানে কিছু মাছ কাকি দেখতে পান। তো ওইটা থেকে মাছ তুলে আনার জন্য কাকি ওই দিকটাতে গিয়েছিলেন। মূলত ওইখানেই একটা গাছে একটা পুরুষ দুষ্টু জিন কাকিকে দেখেছিল। এরপরেই ওই জিনটা নাকি প্ল্যান করেছিল কাকির পিছনে লাগবে, কিন্তু কোনো কিছু একটা চিন্তা করে আর ওই সময় পিছন নেয় নাই। সমস্যা হয় কি, কাকি ওই দিনই সন্ধ্যার পর ওনার ছোট ভাইকে নিয়ে ওই গর্তের কাছে আসে যে মাছ আরো কিছু আছে কিনা। ওই সময় জিনটা সুযোগ পেয়ে যায় কাকির পেছনে লাগার। কাকিকে মাঝে মধ্যে ছোটখাটো ভয় দেখালে, বড় ধরনের কোনো ভয় দেখাতো না, ক্ষতিও করতো না, খুব একটা প্রভাব কাকির উপর পড়েও নাই। সমস্যা যেটা হয় সেটা হলো, কাকা যখন দেশে আসছে তখন ওই জিনটা চাইতো না যে কাকার সাথে সে ভালো করে কথা বলুক, এক বিছানায় ঘুমায় থাক, এটা এই জিনটা চাইতো না। এই জন্যই এমন একটা প্রভাব বিস্তার করেছিল যাতে করে রাতের বেলা কাকি ঘুমের ঘরে কাকাকে বিভিন্ন আজে বাজে কথা বলতো, আঘাত করত, হাসাহাসি করত, এই ধরনের বিষয়গুলো হতো। আর ওই জিনের প্রভাবেই মূলত কাকি কাকাকে দেখে ভয় পেতেন।
কাকার চেহারা দেখলে ওনার মধ্যে একটা ভয় কাজ করতো, মনে হতো ভয়ঙ্কর কিছু একটা তার দিকে হেঁটে আসছে। এটাই হচ্ছে কারণ। আর ওই জিনটা নাকি খুবই দুষ্টু স্বভাবের, সুযোগ পেলেই কাকিকে গায়েব করে দেবে, তাকে আর পাওয়াই যাবে না। তো এই কথা শোনার পর সবাই তো কান্নাকাটি শুরু করে। কাকা কাকির একটা 5 বছরের ছেলে আছে, তার ভবিষ্যৎ কি হবে এটা যদি সমাধান না করা যায়। তখন হুজুর উনি বলেন যে ইনশাল্লাহ সমাধান হবে, তবে আমার ওস্তাদ এটা সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। তো ওস্তাদের ঠিকানা দিয়ে দেন, ওস্তাদের কাছে ওনারা যান। তো ওস্তাদ বলেন যে ঠিক আছে, এই সমস্ত সমস্যাগুলো এর আগেও আমি সমাধান করেছি, মূলত আশিক জিনের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যে জিনেরা অন্যের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে বিরক্ত করে, সংসার করতে দেয় না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকে না, ঝগড়াঝাটি হয়, এগুলো সমাধান করা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, হুজুর একটা সময় দেন, এই সময় ওনারা আবার যান একটা নির্দিষ্ট ঘরে, শুধু কাকা এবং কাকিকে ঢোকার অনুমতি দেন, অন্যদেরকে বাইরে রাখেন। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও ওই সময় গিয়েছিলেন। তো উনি বাইরে ছিলেন, উনি বুঝতে পারেন নাই যে কি কথা হচ্ছে, ওনারা পরে বুঝতে পেরেছিলেন আর কি, যে পিয়াস ভাই উনি ওই সময় ছিলেন আর কি। তো হুজুর তাদের সাথে ঘরের ভিতরে কি ধরনের কথা বলেছিল এটা শোনেন নাই। তখন 1 ঘন্টারও কম সময় এরকম ছিল আর কি। এরপরে ওনারা বের হয়ে আসছেন, বা 1 ঘন্টার কাছাকাছি একটা সময় এরকম হবে আর কি। তো বের হওয়ার পর হুজুর বলেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করছে আসলে কি হয়েছে। তখন কাকাই বলছে যে এর শরীরে তো জিন হাজির করা হয়েছিল। তখন হুজুর বলে উঠছেন যে উনি ওনার অনুগত জিনদের মাধ্যমে খোঁজ নিয়েছেন এই জিনের বিষয়ে। মূলত যদি নাকি কাকি আবার তার বাবার বাড়িতে যেত, তখন কাকিকে কোনো এক মায়াজালে আবদ্ধ করে কোথায় যে নিয়ে যেত এটা বলা মুশকিল। আর যদি কাকি তার বাবার বাড়িতে না যেত, তাহলে যে কোনো ভাবেই কাকির মাধ্যমেই কাকার বড় ধরনের একটা ক্ষতি করে ফেলতো। এটাই ছিল ওই জিনের পরিকল্পনা। তারপর নাকি হুজুর ওই জিনকে হাজির করে অনুরোধ করেছিলেন চলে যেতে, সে তো যাবে না। এরপর হুজুরের অনুগত জিনদেরকে দিয়ে ওই জিনকে ভয় ভীতি দেখালেও সে যেতে চায় না। এরপর ওই জিনরা বলে যে এই জিনের মা বাবা নাকি এই বিষয়টা জানে। তখন মা বাবাকে হাজির করার প্রক্রিয়া করা হলেও বাবা আসেনি, তবে মা এসেছিল। মা আসার পর সেই বিষয়গুলো শোনে হুজুরের কাছ থেকে। তখন তার মা বলে ঠিক আছে, আমি আমার ছেলেকে আলাদা করে রাখবো, যেহেতু ও ওর সংস্পর্শে এসেছে, এই জন্য এখানে কিছু ব্যাপার রয়েছে যেগুলো করতে হবে। 20 কেজি মিষ্টি, 5টা মোরগ, এই জিনিসগুলো ওইখানে দিয়ে আসতে হবে যেখানে কাকিকে ওই জিনটা আসর করেছিল প্রথম। ওই যে একটা জমির মধ্যে বাগান আছে, সেই বাগানের কাছে গর্ত ছিল, যে গর্তের কাছে মাছ দেখেছিলেন, ঠিক ওই জায়গাতে। আর এটা কাকিকেই দিয়ে আসতে হবে, কাকা যেতে পারবে না। আর 100 দিন টানা 100 দিন যেন কাকি তার বাবার বাড়িতে না যান। 100 দিন পরেও যদি যান, রাতের বেলা খুব জরুরি দরকার ছিল যেন বাইরে বের না হন। তো যেরকম বলা হয়েছিল সেই কাজটাই করা হয়েছিল। আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই যে সময়গুলোতে আসলে এই ধরনের জায়গাগুলোতে যেতে হয় না, এই ধরনের জায়গাগুলোতে গেলে আশিক জিন ছাড়াও অনেক ভয়ঙ্কর জিনগুলো কিন্তু আক্রমণ করতে পারে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি পিয়াস ভাইকে।